নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তো চলুন বাজারের হাল একটু দেখে নিই। প্রথমেই দেখতে পাচ্ছেন নিফটি এটা 0.47% পড়ে বন্ধ হয়েছে। শুরুর দিকে দেখতে পাচ্ছেন কিছুটা গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছিল, তারপরে আস্তে আস্তে মার্কেট পড়তে শুরু করে এবং তারপরেই 12টা সাড়ে 12টার সময় মার্কেট কিছুটা রিকভার করতেও শুরু করেছিল, কিন্তু তারপর মার্কেট আর নিজেকে ধরে রাখতে পারেনি এবং এইখান থেকে অনেকটাই পড়ে গেছে এবং শেষের দিকে মার্কেটে কিছুটা রিকভারিও এসেছিল। যদি দেখেন আমেরিকান মার্কেট থেকে কিন্তু ভালো সংকেতই এসেছিল। শুক্রবার দিন আমেরিকার যে ডাউ জোন্স সেটা 1% বেড়েছিল। তারপর যদি দেখেন এই নাসডাক কম্পোজাইট এটাও 0.5%-এর কাছাকাছি বেড়েছিল এবং S&P 500 এটাও 0.5%-এর উপরে বেড়েছিল। এবং যদি দেখেন আমেরিকার এই S&P 500 এবং এই নাসডাক এরা কিন্তু অল টাইম হাই ট্রেড করছে। তবে যদি দেখেন এই যে নিফটি আজকে 0.47% পড়েছে, এতে কিন্তু সেরকম ভয় পাওয়ার কিছু নেই। যদি দেখেন আজকের দিনে নিফটি হাই লাগিয়েছে 25,669 এবং টপ লেভেল থেকে যদি দেখি এই 26,277 থেকে, তাহলে আমরা মাত্র 600 থেকে 650 পয়েন্ট নিচে ট্রেড করছি। এবং যদি 6 মাসেরও ডেটা দেখেন, 6 মাসেও আমরা কিন্তু আজকের দিনেই হাই লাগিয়েছি। দেখুন মার্কেটে এরকম চলতেই থাকে, মার্কেট একদিন বাড়বে 3 দিন পড়বে, এভাবেই কিন্তু মার্কেট রান করে। আগেও অনেকবার বলেছি এই মার্কেটে টিকে থাকতে গেলে আপনাকে এটা মাথায় নিয়েই এই মার্কেটে আসতে হবে যে মার্কেট 250 দিনের মধ্যে 220 থেকে 30 দিন এরকম সাইডওয়েজ পারফরমেন্স দেখাবে এবং বাকি 20 থেকে 30 দিন আপনাকে ভালো রিটার্ন তৈরি করে দেবে। আর দেখতে পাচ্ছেন নিফটি প্রতিদিনই কিন্তু কিছু না কিছু হাই লাগাচ্ছে। তো এভাবেই আস্তে আস্তে কিন্তু নিফটি তার যে 52 খাই সেটাকে ভেঙে উপরের দিকেই এগিয়ে যাবে। এরকম ছোটখাটো পতন কিন্তু মাঝখানে আসবেই। এরপরে যদি বিএসসি সেন্সেক্স দেখি, বিএসসি সেন্সেক্স আজকে 0.54% পড়েছে এবং আজকের দিনেই যদি দেখেন এই 84,000 লেভেলের উপরে কিন্তু গিয়ে ট্রেড করছিল। তারপরে যদি ব্যাংক নিফটি দেখি, এই ব্যাংক নিফটি তো একদম আলাদা মুডেই রয়েছে, প্রতিদিনই অল টাইম হাই লাগাচ্ছে। আজকের দিনেও যদি দেখেন আজকের দিনের হাই লাগিয়েছে 57,614.50 এবং যে 52 উইকের হাই সেটা হচ্ছে 57,614। মানে মার্কেটের মুড কিন্তু এখন যথেষ্ট পজিটিভই রয়েছে। তবে আজকের দিনে যে মার্কেট পড়েছে এর পেছনে আপনারা একটা খবরকে দায়ী করতে পারেন, এই যে ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়াল আউটপুট গ্রোথ সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবং যদি দেখেন গত 9 মাসে এই প্রথম কিন্তু ইন্ডিয়ার যে এই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এতটা কমে গেছে। দেখতে পাচ্ছেন আজকের দিনেই এই ডেটা বেরিয়েছে এই 30শে জুন। এই আগস্ট 2024-এর পর এই প্রথম ইন্ডিয়ার এই যে ইন্ডাস্ট্রিয়াল আউটপুট গ্রোথ সেটা এতটা কমে গেছে এবং ইন্ডিয়ার যে ইন্ডাস্ট্রিয়াল আউটপুট গ্রোথ সেটা দাঁড়িয়েছে 1.2%। আর এটা তো মে মাসের ডেটা, কিন্তু যদি এর আগের মাসেরই ডেটা দেখেন এই এপ্রিল মাসে, তাতে ইন্ডাস্ট্রিয়াল আউটপুট গ্রোথ ইয়ার অন ইয়ার 2.7% বৃদ্ধি পেয়েছিল। আর এবারে এই যে ডেটা এসেছে 1.2%, এখানে কিন্তু বিভিন্ন যে ইকোনমিস্টরা রয়েছে যেমন এই রিউটার্স, এরা একটা এক্সপেক্ট করেছিল যে 2.4% গ্রোথ আসবে, সেখানে দেখতে পাচ্ছেন গ্রোথ প্রায় হাফ হয়ে গেছে 1.2%। তো এইটাকে আজকে যে মার্কেট পড়েছে তার একটা কারণ হিসেবে ধরতে পারেন। তবে যদি দেখেন আজকে এই নিফটি সেন্সেক্স এর মতো বড় বড় ইন্ডাইসেস গুলোই কিন্তু বেশিরভাগ পড়েছে। যদি দেখেন মিড ক্যাপ স্মল ক্যাপ এই স্টকগুলো কিন্তু আজকে পজিটিভই বন্ধ হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন নিফটি এটা তো 0.47% পড়েছে। নিফটি নেক্সট 50 দেখুন 0.42% বাড়া রয়েছে। নিফটি ব্যাংক কিছুটা পড়েছে, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসও কিছুটা পড়েছে এবং মিড ক্যাপ দেখুন মিড ক্যাপ 0.70% বেড়ে গেছে। এরপর মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলো দেখতে পাচ্ছেন 0.5%-এর উপরে বাড়া রয়েছে। তারপর যদি স্মল ক্যাপ দেখি, দেখতে পাচ্ছেন স্মল ক্যাপ 50 এটা 0.73% বাড়া। তারপর স্মল ক্যাপ 250 এটা 0.88% বাড়া। আর যদি আপনার পোর্টফোলিওতে এই স্মল ক্যাপ মিড ক্যাপ এই স্টকগুলো থেকে থাকে, তাহলে দেখবেন আপনার পোর্টফোলিও কিন্তু বেড়েই বন্ধ হয়েছে। এছাড়াও যদি ওভারঅল মার্কেট দেখি, দেখতে পাচ্ছেন এনএসির মধ্যে টোটাল 3052 খানা স্টক ট্রেড হয়েছে, যার মধ্যে বেড়েছে 1756টা, পড়েছে 1188। মানে বাড়া শেয়ারের সংখ্যাই কিন্তু অনেকটা বেশি। এরপর যদি সেক্টরাল ইন্ডাইসেস দেখি, নিফটি অটো এটা 0.5%-এর উপরে পড়েছে। তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.38% পড়েছে। এফএমসিজি এটা 0.41% পড়েছে। তারপর দেখতে পাচ্ছেন বড় বড় যে সেক্টর যেগুলো নিফটিতে বেশি কন্ট্রিবিউট করে সেগুলো কিন্তু বেড়েছে। এই নিফটি আইটি এটা 0.33% বেড়েছে। তারপর নিফটি মিডিয়া এটা 0.38% বেড়েছে। মেটালটা অনেকটাই পড়ে গেছে 0.45%। ফার্মা 0.50% বেড়েছে এবং সব থেকে আজকে ভালো পারফর্ম করেছে এই পিএসইউ ব্যাংক সেক্টর। দেখতে পাচ্ছেন নিফটি পিএসইউ ব্যাংক এটা 2.66% বেড়েছে। তবে দেখুন পিএসইউ ব্যাংক বাড়লেও আজকে যে প্রাইভেট ব্যাংক সেক্টর সেটা কিন্তু কিছুটা হলেও খারাপ পারফর্ম করেছে। এই প্রাইভেট ব্যাংক প্রায় 0.25%-এর কাছাকাছি পড়েছে এবং নিফটি রিয়েলটি এটাও 0.25%-এর কাছাকাছি পড়ে গেছে। তো চলুন প্রথমেই দেখে নিই আজকে মার্কেটে এই পিএসইউ ব্যাংক এই সেক্টরটা কেন ভালো পারফর্ম করলো। এইখানে দেখতে পাচ্ছেন নিউজেই বেরিয়েছে আইপিও পাইপলাইন টু ডিপেন
as 15 PSU banks asked to unlock value via subsidiary listing। মানে আমাদের ইন্ডিয়ার যে ফাইন্যান্স মিনিস্টার রয়েছেন এই নির্মলা সীতারামনজি, তিনি এই পিএসইউ ব্যাংকগুলোকে বলেছেন তাদের যে সাবসিডিয়ারি গুলো রয়েছে সেইগুলো যেন বাজারে আইপিও হিসেবে লিস্ট করা হয়। যেমন ধরুন এসবিআই এর সাবসিডিয়ারি রয়েছে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স, তারপর এসবিআই পেমেন্ট ব্যাংক। তো নির্মলা সীতারামনজি বলছেন এই যে বিভিন্ন পিএসইউ ব্যাংকগুলো রয়েছে তারা যেন তাদের যে সাবসিডিয়ারি গুলো রয়েছে এগুলোকে আলাদাভাবে মার্কেটে লিস্ট করে। তো এর ফলে কি হবে, এর ফলে ভ্যালু আনলকিং হবে এবং আইপিওর মাধ্যমে যে টাকাটা উঠবে সেটাও কিন্তু এই ব্যাংকগুলো আবার নতুন করে লোন হিসেবে দিতে পারবে। এবং ফাইন্যান্স মিনিস্ট্রি এটাও বলছেন যে আরবিআই এর তরফ থেকে এই রেট কাটও করা হচ্ছে, তারপর যে সিআরআর রেট সেটাও কমানো হচ্ছে। তো পিএসইউ ব্যাংক এই সুবিধাগুলোকে যেন তাদের কাজে লাগাতে পারে। আর এই কারণেই আজকে পিএসইউ ব্যাংক সেক্টর ভালো পারফর্ম করেছে। যদি স্টকের মধ্যেও দেখেন, দেখতে পাচ্ছেন ব্যাংক অফ বরোদা এটা 3% উপরে বেড়েছে, তারপর ব্যাংক অফ ইন্ডিয়া এটাও 1.5% বেড়েছে, তারপর ব্যাংক অফ মহারাষ্ট্র এটা 5% বেড়েছে, কানাড়া ব্যাংক বেড়েছে 2.70%, সেন্ট্রাল ব্যাংক 1.20% বেড়েছে, আইডিবিআই ব্যাংক এটা 1.57% বেড়েছে, ইন্ডিয়ান ব্যাংক বেড়েছে 2.64%, তারপর পিএনবি এটা 3.90% বেড়েছে। বেশিরভাগ ব্যাংকই বেড়েছে, এই এসবিআই, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এইগুলো ভালো পারফর্ম করেছে। এরপরে স্টক স্পেসিফিক আলোচনা করব। আজকের দিনে যদি দেখেন এই রেমন্ড লিমিটেড এইটা 14.21% বেড়েছে এবং এই রেমন্ডের আরো একটি শাখা এই রেমন্ড লাইফস্টাইল এটা 6.93% বেড়েছে। তো এদের বাড়ার কারণ কি, এইখানে দেখতে পাচ্ছেন এই রেমন্ড কোম্পানি তাদের যে বিজনেস ডিমার্জ করেছিল এবং রিয়েলটি বিজনেসকে আলাদা করেছিল সেটা আগামীকাল মার্কেটে লিস্ট হতে চলেছে। তো এর ফলে একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং এই স্টকগুলো আজকের দিনে ভালো পারফর্ম করেছে। এরপরে যদি দেখেন আবাস ফাইন্যান্সিয়ারিজ এটা 4.73% বেড়েছে, তারপর স্নেইডার ইলেকট্রিক ইনফ্রাস্ট্রাকচার এটা 5% আপার সার্কিল লাগিয়েছে এবং যদি দেখেন ওয়ারে এনার্জিস লিমিটেড এইটা তো 6.87% বেড়েছে। তো এর আগেই কভার করেছিলাম এই যে ওয়ারে এনার্জিস এদের যে আমেরিকার শাখা সেটা 540 মেগাওয়াট এই সোলার মডিউল তৈরি করার অর্ডার পেয়েছে। এরপরে অ্যালেম্বিক ফার্মাকিউটিক্যালস লিমিটেড এই স্টকটাও গতকাল কভার করেছিলাম, এটাও দেখতে পাচ্ছেন আজকের দিনে একসময় 13 থেকে 14% পর্যন্ত বেড়েছিল, তারপরে আস্তে আস্তে কিছুটা প্রফিট বুকিং হয়েছে এবং দিনের শেষে 5% বেড়ে বন্ধ হয়েছে। তো এতে কি খবর এসেছিল, এইখানে দেখতে পাচ্ছেন এই অ্যালেম্বিক ফার্মা ক্যান্সারের জন্য যে একটা ড্রাগ তৈরি করেছে বা মেডিসিন তৈরি করেছে সেই মেডিসিনটা ইউএস এর যে এফডিএ রয়েছে তাদের তরফ থেকে ছাড়পত্র পেয়ে গেছে। মানে এই কোম্পানির এই যে মেডিসিনটা সেটা বাজারে লঞ্চ হয়ে যাবে। আর এই ভালো খবরের কারণেই এই স্টকটা আজকের দিনে এত ভালো পারফর্ম করেছে। এরপরে যদি দেখেন ডিকসন টেকনোলজি লিমিটেড এই স্টকটা আজকের দিনে 3.57% বেড়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে, বিভিন্ন যে বড় বড় ব্রোকাররা রয়েছে বা রেটিং এজেন্সি রয়েছে তারা এই কোম্পানির যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে নোমুরা এই ডিকসন টেকের একটা বড় টার্গেট প্রাইস রেখেছে। এইখানে দেখতে পাচ্ছেন 33 জন অ্যানালিস্ট এই ডিকসন টেককে ট্যাগ করছিল, তার মধ্যে 19 জন এই ডিকসন টেককে বাই রেটিং দিয়েছে, 5 জন হোল্ড রেটিং দিয়েছে এবং মাত্র 9 জন এই ডিকসন টেককে সেল রেটিং দিয়েছে। এবং ডিকসন টেক এই শেয়ারটার বর্তমানে দাম চলছে 14,989। আর যদি দেখেন এই যে নোমুরা এইটাকে তো বাই রেটিং দিয়েছে এবং টার্গেট প্রাইস বাড়িয়ে করেছে 21,409। তো এত বেশি টার্গেট প্রাইস দেওয়ার কারণেই এই স্টকটাতে আজকে বড় বাইং এসেছে এবং স্টকটা এতটা বেড়েছে। এরপরে রতন ইন্ডিয়া পাওয়ার লিমিটেড এই স্টকটা আজকের দিনে 8.27% বেড়েছে। তো এরপরে যে স্টকগুলো পড়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই যদি দেখেন কর্ণাটক ব্যাংক লিমিটেড এইটা 5.66% পড়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে, এইখানে দেখতে পাচ্ছেন কর্ণাটক ব্যাংকের যে সিইও ছিলেন এই শ্রীকৃষ্ণন শর্মা তিনি রিজাইন করে দিয়েছেন এবং এটাও মনে করা হচ্ছে এই ব্যাংকের যে এক্সিকিউটিভ ডাইরেক্টর শেখর রাও তিনিও কিন্তু খুব তাড়াতাড়ি রিজাইন দিতে পারেন। আর এর আগেই একটা ভিডিওতে বলেছিলাম কোনো কোম্পানির সিইও তারপর যে এক্সিকিউটিভ ডাইরেক্টর তারপর যে এমডি এরা রিজাইন করছে এটা কোনো খারাপ ব্যাপার নয়। খারাপ ব্যাপার তখনই যখন সেই কোম্পানিটা এই পদগুলোর জন্য নতুন কোনো ব্যক্তিকে ঠিক করতে পারছেন না। এইখানে দেখতে পাচ্ছেন এই যে কর্ণাটক ব্যাংকের এমডি ইডি এনারা তো রিজাইন করেই দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত এই যে রিপ্লেসমেন্ট সেটা এই ব্যাংকের প্যানেল ঠিক করে উঠতে পারেনি। ব্যাংক ফর্মস প্যানেল টু ফাইন রিপ্লেসমেন্ট, মানে এখনো এরা এই রিপ্লেসমেন্ট সেটা খুঁজছে। এবং যদি দেখেন এই সিইও এবং ইডি এদের এক্সিটের পর এমন একজনকে এই সিওও বা চিফ অপারেটিং অফিসার পদে বসানো হয়েছে যিনি এই কোম্পানিতে প্রায় 38 থেকে 40 বছর আগে ক্লার্ক হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং তারপর আস্তে আস্তে পদোন্নতি হতে হতে আজকের দিনে এই চিফ অপারেটিং অফিসার পদে বসেছেন। মানে এখনো পর্যন্ত পার্মানেন্ট কোনো সিইও বা ইডির খোঁজ পাওয়া যায়নি, আর যে কারণেই স্টকটাতে আজকে বড় পতন এসেছে। এরপর যদি দেখেন জেবি কেমিক্যালস অ্যান্ড ফার্মাকিউটিক্যালস লিমিটেড এই স্টকটা আজকের দিনে প্রায় 7% কাছাকাছি পড়েছে।
পড়েছে। তো এই স্টকটা কেন পড়েছে সেটা আলোচনা করতে গেলে আরো একটা স্টক নিয়ে আলোচনা করতে হয়, সেটা হচ্ছে টোরেন্ট ফার্মাকিউটিক্যালস লিমিটেড। এইটা দেখতে পাচ্ছেন আজকের দিনে 2.08% বেড়েছে। এর আগের দিনেও কিন্তু এই ব্যাপারটা নিয়ে কভার করেছিলাম। এইখানে দেখতে পাচ্ছেন টোরেন্ট ফার্মা এরা এই যে জেবি কেমিক্যালস এর কন্ট্রোলিং স্টেক কিনতে চলেছে প্রায় 25,689 কোটি টাকা দিয়ে। দেখুন, একটা কোম্পানি আরো একটা কোম্পানিকে কিনতে চলেছে, এটা কিন্তু সেরকম কোনো ম্যাটার করে না, ম্যাটার করে কত প্রাইসে সেই কোম্পানিটাকে কিনতে চলেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ডিল তার প্রাইস ঠিক করা হয়েছে 46.39% ইকুইটি 1600 টাকা পার শেয়ারে কেনা হবে, এবং অ্যাডিশনাল যে 26% স্টেক সেটা 1639.18 টাকায় কেনা হবে। মানে দেখতে পাচ্ছেন এর আগের দিন এই জেমি কেমিক্যালস এর যে ক্লোজিং প্রাইস ছিল 1801, সেটা থেকে অনেক নিচেই এই অ্যাকুইজিশন হতে চলেছে। আর ঠিক সেই কারণেই এই জেবি কেমিক্যালস এর স্টকটা 6.91% পড়েছে। তো এটা নিয়ে যখন আলোচনা করছি তখন আরো একটা কথা বলে দিই, দেখুন আপনার কাছে যদি এই জেবি ফার্মা এবং টোরেন্ট ফার্মার শেয়ার থেকে থাকে তাহলে আপনাদের কিছু ব্যাপার অবশ্যই জানা দরকার। আপনি যদি এই জেবি ফার্মার শেয়ার হোল্ডার হয়ে থাকেন এবং আপনার কাছে এই জেবি ফার্মার 100টা শেয়ার থেকে থাকে তাহলে আপনি এই অ্যাকুইজিশনের পর এই টোরেন্ট ফার্মার 51টা শেয়ার পাবেন। তো রেশিওটা নিশ্চয়ই বুঝতে পারলেন। আর শেয়ারটা যে পড়েছে তার পেছনে এই রেশিও কিছুটা কাজ করছে। যদি দেখেন এর আগের দিন এই জেমি কেমিক্যালস 1801.4 বন্ধ হয়েছিল, তো এটাকে ধরে নিন 1800 টাকায় এই শেয়ারটা বন্ধ হয়েছিল। তার মানে এই জেবি কেমিক্যালস এর 100টা শেয়ার মানে যার প্রাইস হচ্ছে 1,80,000 টাকা, এবং তার বদলে আপনি কি পেতেন, এই টোরেন্ট ফার্মার 51টা শেয়ার পেতেন। এবং এর আগের দিন এই টোরেন্ট ফার্মার যে শেয়ারটা সেটা কতই বন্ধ হয়েছিল 3341.40 তো এই হিসাবে যদি 51টা শেয়ার দিয়ে গুণ করেন তাহলে এটা হচ্ছে 1,67,050। মানে এর আগের দিনের ঘোষণা অনুযায়ী আপনার কাছে এই জেবি কেমিক্যালস এর যদি 1,80,000 টাকার শেয়ার থেকে থাকে তো তার বদলে আপনি এই টোরেন্ট ফার্মার 1,67,000 টাকা শেয়ার পাবেন। মানে একজন জেবি ফার্মার শেয়ার হোল্ডার হিসাবে আপনার কাছে যদি 100টা শেয়ার থেকে থাকে তাহলে আপনার প্রায় 13,000 টাকা লস হবে। তো এই কারণেই অনেক শেয়ার হোল্ডার আজকের দিনে এই জেবি ফার্মাতে তাদের শেয়ার সেল করে দিয়েছেন। আর সেই কারণেই এই জেবি ফার্মাকিউটিক্যাল স্টকটা আজকের দিনে প্রায় 7%-এর কাছাকাছি পড়েছে। এবং যদি দেখেন এই যে ডিল ঠিক হয়েছিল 1600 থেকে 1639, দেখতে পাচ্ছেন তারই প্রায় কাছাকাছি এসে এই স্টকটা ট্রেড করছে। এরপরে যদি দেখি নারায়ণা হৃদয়ালয়া, এইটা দেখতে পাচ্ছেন 4.25% পড়েছে। তো ঠিক আছে, এটা বিগত কয়েকদিনে অনেকটাই বেড়েছিল। 5 দিনেও যদি দেখেন 10%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে, 1 মাসে প্রায় 24% রিটার্ন দিয়েছে, এবং 6 মাসেও যদি দেখেন 70%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। তো এত বড় রিটার্ন দেওয়ার পর এরকম ছোটখাটো পতন কিন্তু সমস্ত স্টকেই আসে। এরপরে জেকে সিমেন্টস এটা 3.16% পড়েছে। তারপর যদি দেখেন জ্যোতি সিএনসি অটোমেশন লিমিটেড এইটা প্রায় 6.5%-এর কাছাকাছি পড়েছে। তো এই যে কোম্পানিটা পড়েছে এর পেছনে একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে এই স্টকে আজকে একটা বড় ব্লক ডিল হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন জ্যোতি সিএনসি অটোমেশন শেয়ার ফল ওভার 4% অন রিপোর্টস অফ মাল্টিপল ব্লক ডিল। মানে এই স্টকটাতে আজকের দিনে অনেকগুলো ব্লক ডিল হয়েছে। আর আগেও বলেছি এই ব্লক ডিল হলে কত প্রাইসে সেই ব্লক ডিল হচ্ছে সেটা কিন্তু ম্যাটার করে। এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানির 6.06% ইকুইটি বা 1.37 কোটি শেয়ার এই ব্লক ডিলের মাধ্যমে হাত বদল হয়েছে। এবং এই যে ব্লক ডিল তার মূল্য ছিল 1,087 টাকা পার শেয়ার, যেটা এর আগের দিনের যে ক্লোজিং প্রাইস সেটা থেকে 3.7% নিচে। আর দেখতে পাচ্ছেন স্টকটা সেই কারণেই সেই 1,087-র কাছাকাছি এসে ট্রেড করছে বা তারও নিচে এসে ট্রেড করছে। আর যখন কোনো ব্লক ডিল হবে তখন কিন্তু এই জিনিসটা আগে চেক করবেন যে কত ফ্লোর প্রাইসে সেই ব্লক ডিল হতে চলেছে। আজকের দিনে যে দেখলেন এই 1,087 পার শেয়ারে এই ব্লক ডিল হয়েছে, এটা যদি 1,200 টাকা পার শেয়ারে ব্লক ডিল হতো তাহলে এই স্টকটা যে পড়েছে তখন কিন্তু তার উল্টোটা হতো, মানে এই স্টকটা তখন বাড়তো। এরপর যদি নিফটি ফিফটির মধ্যে দেখি আজকে 19টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং 31টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। আর আগেই দেখলেন ব্রডার মার্কেট কিন্তু ভালো, ব্রডার মার্কেটে পড়া শেয়ারের সংখ্যা অনেকটাই কম, যেখানে বাড়া শেয়ারের সংখ্যা বেশি। কিন্তু নিফটি ফিফটির মধ্যে দেখতে পাচ্ছেন পড়া শেয়ারের সংখ্যা বেশি এবং বাড়া শেয়ারের সংখ্যা কম। আর এটাও একটা কারণ নিফটি ফিফটির পড়ার। এরপর নিফটি ফিফটির মধ্যে যে কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে সেগুলো একটু দেখে নেব। এই টাটা গ্রুপের কোম্পানি টেন্ড লিমিটেড এটা 3.04% বেড়েছে। তারপর বেল এটা 2% বেড়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা 1.79% বেড়েছে। ইন্ডাসইন্ড ব্যাংক এটা 1.78% বেড়েছে এবং জিও ফাইন্যান্স এটা 1.22% বেড়েছে। এবং যে স্টকগুলো পড়েছে সেগুলো যদি দেখি এই টাটা কনজিউমার এটা 2.34% পড়েছে। তারপর কোটাক ব্যাংক এটা 2.17% পড়েছে। অ্যাক্সিস ব্যাংক এটা 2.13% পড়েছে। হিরো মোটোকর্প এটা 1.96% পড়েছে
এবং মারুতি এটা 1.87% পড়েছে। এরপর একবার গ্লোবাল মার্কেট দেখে নেবো। আজকে ইন্ডিয়ান মার্কেট খারাপ পারফর্ম করলেও সেই সময় আমেরিকার যে ডাউ জোন্সের ফিউচার্স ট্রেডিং করছিল সেটা কিন্তু ভালোই ট্রেডিং করছিল। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডাউ জোন্সের যে ফিউচার্স সেটা 0.5% উপরে রয়েছে। এছাড়াও যদি দেখেন আমেরিকার আইটি ইন্ডেক্স নাসডাক এর যে ফিউচার্স সেটাও 0.61% ওপরে ট্রেড করছে। তবে যদি দেখি আজকে গ্লোবাল মার্কেটে কিন্তু কিছুটা হলে প্রেসার লক্ষ্য করা গেছে। ড্যাক্স দেখতে পাচ্ছেন 0.01% পড়া, তারপর ফুটসি এটা 0.18% পড়েছে। ক্যাক 40 এটাও একদম বর্ডারে চলছে। ইউরো স্টক্স 50 এটা 0.09% পড়া। তবে যদি দেখেন জাপানের মার্কেট এটা কিছুটা ভালো পারফর্ম করেছে, 0.80% বাড়েছে। হ্যাংসেং ইন্ডেক্স এটা 0.87% পড়েছে এবং সাউথ কোরিয়ার মার্কেট কোসপি এটা 0.52% বাড়া রয়েছে। মানে গ্লোবাল মার্কেটেও একটা মিক্স রিয়াকশন দেখা যাচ্ছে। তবে এই যে ইউরোপিয়ান মার্কেটের স্টকগুলো সেগুলোতে কিছুটা প্রেসার লক্ষ্য করা যাচ্ছে। এরপর যদি দেখি অনন্তরাজ লিমিটেড এই যে রিয়েল এস্টেট সেক্টরে কাজ করা কোম্পানিটা এদের তরফ থেকে কিন্তু একটা বড় বয়ান এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই দিল্লি বেসড ডেভেলপার টু ইনভেস্ট 18,000 crore ফর ডেটা সেন্টার্স ইন ইন্ডিয়া। এই কোম্পানিটা ইন্ডিয়াতে ডেটা সেন্টার তৈরির কাজে প্রায় 18,000 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে। তবে দেখুন কোন কোম্পানি ইনভেস্ট করছে সেটা দেখা জরুরি, মানে কোম্পানির কত বড় সাইজ। এইখানে যদি কোম্পানির সাইজ দেখেন, কোম্পানির যে মার্কেট ক্যাপাসিটি সেটা রয়েছে 19,435 কোটি টাকা, আর সেখানে কোম্পানি ইনভেস্ট করতেই চলেছে 18,000 কোটি টাকা। মানে এটা কিন্তু এই ছোট সাইজের কোম্পানিটার জন্য যথেষ্ট বড় বয়ান। তো কোম্পানি যদি এই পথে সঠিকভাবে এগিয়ে চলে তাহলে কিন্তু এই কোম্পানির ভবিষ্যৎ খুবই ভালো হতে পারে। এরপরে একটি কোম্পানি সম্বন্ধে আলোচনা করব যাতে আজকে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এইটা আজকের দিনে 11.19% পড়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে? এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানি যে ফার্মা ইউনিট সেখানে একটা রিয়েক্টর ব্লাস্ট হয়েছে এবং যেই ব্লাস্টে প্রায় 12 জন কর্মচারীর মৃত্যু পর্যন্ত হয়েছে। দেখুন এটা তো অবশ্যই খারাপ ব্যাপার যে কোনো ফ্যাক্টরিতে এত বড় দুর্ঘটনা ঘটছে এবং সেখানে এত মৃত্যুও হচ্ছে। দেখুন ফার্মা সেক্টরের এই ধরনের ইউনিটগুলোতে, তারপর যদি দেখেন কেমিক্যাল কোম্পানিগুলোতে এই ধরনের ঘটনা কিন্তু মাঝে মাঝেই হয়। আবারও বলছি এই ধরনের ঘটনা খুবই খারাপ, কিন্তু আপনি যদি এই কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য খুব একটা বড় চিন্তার বিষয় নেই। কারণ দেখুন এই ধরনের ঘটনাতে কোম্পানির যে ফাইন্যান্সিয়াল তার উপর কোনো খারাপ ইম্প্যাক্ট পড়ে না, কারণ বেশিরভাগ কোম্পানি এই ব্যাপারে ইন্স্যুরেন্স নিয়ে রাখে। আর যদি দেখেন এতে কখন বেশি ক্ষতি হয়, যখন কোম্পানির যে প্রোডাক্ট এরকম ব্লাস্টের ফলে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। অনেক সময় দেখবেন এরকম ব্লাস্টের ফলে কোম্পানির যে একটা গোটা ইউনিট সেগুলো উড়ে যায়, তার ফলে কি হয় কোম্পানির তাৎক্ষণিক ক্ষতি হয়। এসব বড় বড় কোম্পানিতে কিন্তু সবকিছু জিনিসেই ইন্স্যুরেন্স নেওয়া থাকে এবং যাতে কোম্পানি পরে সেই টাকা ফেরতও পেয়ে যায়। তো পরবর্তীকালেও আপনি যদি দেখেন আপনার পোর্টফোলিওতে কোনো স্টক রয়েছে আর সেই স্টক এরকম কোনো দুর্ঘটনার কারণে হঠাৎ করে পড়েছে, তো সেক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা চিন্তা করার কারণ থাকে না। এই স্টক হঠাৎ করে একদিন দুদিন পড়লেও কিছুদিনের মধ্যে আবার রিকভার করে যায়। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।